আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল গ্যাস সংকট সহ নানা ইস্যুতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। অভিযোগ, ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। খেলাপি ঋণ বলা হচ্ছে, সেটা আসলে চুরি, যা করেছে পতিত সরকার, বললেন গভর্নর। 2 কোটি আমানতকারী ভোগান্তিতে। ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, শুধু আসামেই 100-র কাছাকাছি প্রাণহানি। রাজ্যের 14 জেলায় জরুরি সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল এবং শাওন। মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল, সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিক পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরে বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ, জ্বালানির যে সংকট রয়েছে, সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই উদ্দেশ্যেই মূলত আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি, সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা, অর্থাৎ এই যে তেল, গ্যাস, বিদ্যুতের যে চাহিদা। অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকায় চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানেই এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। একালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাস করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করব। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব।
যাদের বয়স হবে 28 বছরের নিচে আমাদের পরিকল্পনা আছে। এই প্রক্রিয়ায় আমরা 5000 জনকে। বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর 6টা পর্যন্ত নগরীতে 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, টকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। এতে অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন, কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখতেছেন তো কি অবস্থা রাস্তার, 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রম হইতে জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি হওয়ার এটা ঠিক না তো। কারণ বৃষ্টি থেমেছে অন্তত 3 ঘন্টা আগে, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত আছে এবং যে এলাকাগুলোতে আসলে পানি জমে আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে এলাকাটিতে আমরা গত প্রায় 2-3 ঘন্টা ধরে অবস্থান করছি, এটি উত্তর আগ্রাবাদের ব্যাপারীপাড়া, গুলবাগ আবাসিক এলাকা এবং পাশাপাশি এই এলাকার পাশেই মুহুরিপাড়া, দাইয়াপাড়া, মোল্লাপাড়া যেই এলাকাগুলো রয়েছে, অর্থাৎ অন্তত 4 থেকে 5টি আবাসিকের মানুষজন এই এলাকাটিতে বসবাস করে। অল্প বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটি একেবারে জলমগ্ন হয়ে যায় এবং মানুষের যে কষ্ট, মানুষের যেই দুঃখ, সেটি কিন্তু বেড়েই চলেছে। সব মিলিয়ে যানবাহনগুলো একের পর এক বিকল হচ্ছে। আমরা দেখছি চলাচলের একমাত্র যানবাহন রিক্সাই মূলত আমরা এখানটাই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে মানুষের যে কষ্ট সেটি বেশ স্পষ্ট। এখন দুপুরবেলা মানুষ আসলে তাদের খাবারের ব্যবস্থা করছেন, দুপুরের খাবারটির ব্যবস্থা করছেন। আমরা এই মুহূর্তে আসলে নিচু এলাকার যে বাসাবাড়িগুলো দেখছি সেখানটায় আসলে কোনো ধরনের চুলা জ্বলেনি। স্বাভাবিকভাবে কিচেন থেকে শুরু করে সবখানেই আসলে জলমগ্ন হয়ে গিয়েছে এবং এই আবাসিকের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত আসামে আরো 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় রাজ্যটিতে মোট প্রাণহানি 95 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 14টি জেলায় এখনো সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে বয়ে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে আচমকা প্রায় 300 ফুট নিচে নেমে যায়। এতে আহত হন 17 জন। আহতদের মধ্যে 4 জন কেবিন ক্রু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে ব্ল্যাক বক্সের তথ্য সংগ্রহ করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2379। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পরই মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে এক পর্যায়ে হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায় উড়োজাহাজটি। বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ায় অনেক যাত্রী আসন ছেড়ে শূন্যে ছিটকে পড়েন। কারোর মাথায় আঘাত লাগে, কারোর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের ভেতর ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বিমানটি মাঝ